রানিয়ার জ্ঞান ফিরেছে সবেমাত্র। ক্লান্তি জেঁকে বসেছে বেশ। শরীর বেশ দুর্বল লাগছে। পিঠে বেশ টনটনে নীলাভ ব্যথা। শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত ক্রমশই নিচের দিকে নেমে যাচ্ছে বলে বোধ হলো ওর। শরীর পুরো ঘেমে নিয়ে একাকার। অতিরিক্ত চাপ নেওয়ার জন্য এবং দুশ্চিন্তা করার কারণেই এই অবস্থা। ওর যখন জ্ঞান ফিরল তখন চোখ খুলে একবার দেখেছিল আভিয়ান বুকে হাত গুজে বসে আছে ওর সামনে। পাশে আর কারা যেন ছিল। রানিয়াকে চোখ খুলতে দেখে আভিয়ান উঠে চলে গেল ঘরের বাইরে। এরপর রানিয়া পুনরায় চোখ বুজে শুয়েছিল। কিছুক্ষণ পর চোখ খুলতেই দেখল বিছানার ওপরে ওর পাশে ওর ননদেরা হিয়া, কাশেম নানা, নাতবু, নানিবু, মামি বসে আছেন। রানিয়াকে উঠতে দেখে তারা তড়িঘড়ি করে ধরে আস্তে ধীরে বালিশে হেলান দিয়ে বসিয়ে দিল ওকে। নানিবু একগাল হেসে ওকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল গো নাতবু, অমন চেঁচাইলা কেন? নানিবুর প্রশ্ন শুনে রানিয়ার তৎক্ষণাৎ মনে পড়ে গেল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সেই ঘটনা। চোখে মুখে আতঙ্ক ফিরে এলো আবারও। ও আতঙ্কিত স্বরেই বলল, সাপটা? কোনো সাপ নাই গো, সব তোমার মনের ভুল। রানিয়াকে থামিয়ে দিয়ে কথাটা বললেন নানিবু। রানিয়া তবুও বিশ্বাস করলো না। ওর পায়ের যেই স্থানে কামড় অনুভব করেছিল সেইখানে হাত দিয়ে দেখিয়ে বলল, এই যে, এই দেখুন। কিন্তু দেখা গেল সেখানে কামড় কেন, অন্য কোনো দাগের চিহ্নই নেই। রানিয়া অবাক হলো এ বেলায়। নানিবু এবার বিছানা থেকে উঠে গিয়ে সেই ঘরেরই মেঝে থেকে একটা রাবারের চিকন পাইপ তুলে রানিয়ার সামনে ধরে একগাল হেসে বললেন, এই যে, এটা তোমার সাপ। সঙ্গে সঙ্গে ঘরময় হাসির রোল পড়ল। রানিয়া হতবিহ্বল হলো, আবার লজ্জাও পেল বেশ। তাহলে শেষমেশ কিনা ওই পাইপকে সাপ ভেবে ভুল করেছে। ছিছি, এর চাইতে লজ্জার আর কি হতে পারে। তবুও রানিয়ার মনের দ্বিধা কাটল না। ও উদ্বিগ্ন গলায় নানিবুকে প্রশ্ন করলো, তাহলে পায়ের কামড়টা কই? কামড় দেখাও দেহি। মূলত রানিয়ার মনের ভুল দূর করতেই নানিবু ওর পায়ের কাছে সব জায়গায় ভালোভাবে দেখলেন। কোথাও কোনো চিহ্ন নেই। তিনি ওকে আশ্বস্ত করে বললেন, সব তোমার মনের ভুল ছিল বউ। আমগো এই নিয়ে কোনো বিষাক্ত সাপ তো দূর, নিরীহ সাপও নাই। এক আছে জলঢোরা, তাও থাকে পানিতে। ওরা অত্যন্তই নিরীহ। মাইনষেরে কামড় দেওয়া তো দূর, মনীষী দেখলেই 10 হাত দূর থেকে দৌড়ায়। কথাটা বলে গাল পেরে হাসলেন তিনি। তার কথা শুনে রানিয়ার মনের শঙ্কা দূর হলো এবার। একটু আগেই তো ভয়েই মূর্ছা গেছিল। ভয়টা মূলত ওর সন্তানকে নিয়েই ছিল। যদি সাপের কামড়ে বাচ্চার কিছু হয়ে যেত, তখন এই ভয় ছিল ওর মনে। বাচ্চার ব্যাপারে বড্ড বেশি সেন্সিটিভ রানিয়া। নানিবু বিছানা থেকে উঠে বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে ঘাড় ঘুরিয়ে রানিয়াকে উদ্দেশ্য করে বললেন, তোমার জন্য এক গ্লাস গরম দুধ জাল দিয়ে আনি। তোমার শরীরটা অনেক দুর্বল। তোমার স্বামী তো তোমারে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কি যে দা তোড়জোড় শুরু করছিল, আমরাই তারে শান্ত করলাম। রানিয়া মনে মনে বিড়বিড় করলো, যাক বাবা, বেঁচে গেছি। নানিবু তার বড় বৌমাকে নিয়ে বাইরে চলে গেলেন। যাওয়ার আগে সবাইকে রানিয়ার খেয়াল রাখতে বলে গেলেন। সবাই রানিয়ার সাথেই বসেছিল। রানিয়ার শরীর বড্ড দুর্বল লাগছে। অতিরিক্ত স্ট্রেস নেওয়া হয়ে গেছে। উঠে বসতেই পারছে না ও। চারদিকে অন্ধকার দেখছে যেন। হাত পা অবশ হয়ে আসছে। জোর পাচ্ছে না খুব বেশি। ও অসহায় মুখ করে বসে আছে। কিছুক্ষণ আগের ঘটনাগুলো ওর জাগ্রত মস্তিষ্কে স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। ভ্রমের কারণে রাবারের পাইপকে সাপ ভেবে ভুল করে বসেছিল ও। আর তার থেকেও বড় ভুল করেছে আতঙ্কের কারণে মুখ ফসকে বাচ্চার কথা বলে ফেলে। ওর চোখের সামনে ভেসে উঠছে জ্ঞান হারানোর পূর্বে আভিয়ানের চোখে মুখে দেখা সব কৌতূহল। বাচ্চার কথা শুনে আভিয়ান ভুরু কুঁচকে ফেলেছিল। আদতে কি ভেবেছিল কে জানে। রানিয়া মনে মনে শঙ্কিত হলো খুব। আভিয়ান যদি পরবর্তীতে ওকে এই বিষয়ে জিজ্ঞাসা করে তখন কি জবাব দেবে ও? রানিয়ার মনের শঙ্কা বোধ হয় সত্যি হওয়ারই ছিল। অন্তত আভিয়ানের মতো তুখর বুদ্ধিসম্পন্ন লোক সামান্য একটা কথাও আমলে নেবেই। এ নিয়ে রানিয়াকে প্রশ্ন করতেও ছাড়বে না। রানিয়া মনে মনে ভেবে নিল কটা দিন ও আভিয়ানের কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াবে। এরপর কয়েকদিনের মধ্যে আভিয়ান সেসব কথাগুলো ভুলে গেলেই তবেই ওর মুখোমুখি হবে। ও পাশে ফিরে তাকিয়ে দেখল হিয়া ফোন স্ক্রল করছে। আলিশা আর মাইশা নিজেদের মধ্যে গল্পগুজব করছে। বড় মামার বৌমা মাত্র ঘর থেকে বের হলেন। রানিয়া উঠে বাইরে যেতে চাইল। তখনই দেখল দরজার সামনে আভিয়ান দাঁড়িয়ে আছে। সাক্ষাৎ মূর্তমান। মাত্রই লোকটার কথা ভাবছিল রানিয়া। ও ধীরে ধীরে মুখ তুলে আভিয়ানের মুখের দিকে তাকাতেই চমকে উঠল যেন। মুখটা কেমন গম্ভীর, থমথমে, যেন ঝড়ের পূর্বাভাস। না, লোকটা ঠিক রেগেও নেই, বরং কোনো কিছু নিয়ে সন্দিহান রয়েছে বোধহয়। মুখ দেখে তো তেমনই মনে হচ্ছে। ভেতরে ভেতরে চরম আতঙ্ক গজিয়ে উঠল রানিয়ার। সেই আতঙ্ক ওর চোখে মুখেও ফুটে উঠল দারুণভাবে। তবে সহজেই ধরা পড়ার ভয়ে মুখের ভাবভঙ্গির যথাযথ চেষ্টায় স্বাভাবিক করে নিল ও। বিছানা থেকে নামতে যাবে তাড়াহুড়োয়। তখনই আভিয়ান ঘরের ভেতরে থাকা সবাইকে গম্ভীর স্বরে নির্দেশ দিল বাইরে যাওয়ার জন্য। আভিয়ান বলা মাত্রই সবাই ঘর থেকে বেরিয়ে গেল চটপট। ওদেরকে বেরিয়ে যেতে দেখে একা এই ঘরে আভিয়ানের মুখোমুখি হওয়ার কথা কল্পনা করে পুনরায় রানিয়ার আতঙ্কটা জেগে উঠল। ও আভিয়ানকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই আভিয়ান সঙ্গে সঙ্গে ওর হাতের কবজি ধরে থামিয়ে দিল। রানিয়ার বুক ধক করে উঠল।
আজ ওকে কেউ বাঁচাতে পারবে না বোধহয়, ধরা পড়েই যাবে মনে হচ্ছে। রানিয়াকে টেনে সামনে নিয়ে আসলো আভিয়ান, ওর বাহু টেনে ধরে সোজা দাঁড়া করালো নিজের মুখামুখি। তারপর ওর চোখে চোখ রাখলো। রানিয়ার চোখ কাঁপতে লাগলো। ও এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারলো না, মাথা নত করে ফেললো। আভিয়ান প্রশ্ন ছুড়ল, এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছ? কোথাও না, এমনি আর কি। কোথাও না? তাহলে নামলে কেন বিছানা থেকে? এমনি মানে। রানিয়া আমতা আমতা করতে লাগলো। সঠিক কোনো জবাব দিতে পারলো না। আভিয়ান তখন ওকে বিছানায় টেনে নিয়ে বসালো, নিজে ওর সামনে বসলো। এমনভাবে বসলো যেন কোনো গুরুতর আলোচনা করবে। রানিয়া অপ্রস্তুত হলো, অস্থিরতায় জিভ দ্বারা ঠোঁট ভেজালো। আভিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করলো, তোমাকে হঠাৎ এমন অস্থির দেখাচ্ছে কেন? কারণ কি? কই না তো। রানিয়া ঘন ঘন মাথা নেড়ে না বোঝানোর চেষ্টা করলেও ওর চোখে মুখে স্পষ্ট উদ্বিগ্নতা টের পাওয়া যাচ্ছে। আভিয়ান সেটা লক্ষ্য করে কেমন ক্রূরভাবে হাসলো যেন। রানিয়া ওর ওই হাসি দেখে নড়ে চড়ে বসলো। আভিয়ান হঠাৎ করে বলে উঠল, তো মিসেস রানিয়া মাহমুদা, তখন কি যেন বলছিলে? কি বলছিলাম? রানিয়া বুঝতে পেরেছে আভিয়ান ঠিক কি বিষয়ে প্রশ্ন করছে, তবু এড়িয়ে যাওয়ার জন্য না বোঝার ভান ধরল ও। আভিয়ান এবার ওর হাতের বাহু দুটো একটু শক্তভাবে ধরে গম্ভীর গলায় বলল, ড্রামা আমার সাথে করো না, ওকে? কই, কোনো ড্রামা করছি না তো। উফ রানিয়া, তুমি কি তোমার মতো বোকা মনে করো সবাইকে? রানিয়া কোনো জবাব দিল না, ভুরু কুঁচকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আভিয়ানের দিকে। আভিয়ান ওকে এবার কঠোরভাবে জিজ্ঞাসা করলো, কি বলেছিলে তখন, আবার বলো। রানিয়া কোনো জবাব দিতে পারলো না, চুপসে গেল একবারে। আভিয়ান ওর কাঁধ ঝাঁকি দিয়ে পুনরায় বলল, বলো রানিয়া, চুপ করে আছো কেন? রানিয়াকে এ যাত্রায় বাঁচিয়ে দেওয়ার জন্যই বোধহয় তখন ঘরে নানিবু আসলেন, তার হাতে দুধের গ্লাস। তাকে দেখে আভিয়ান রানিয়ার কাঁধ থেকে হাত সরিয়ে নিয়ে কিছুটা দূরে সরে বসলো। নানিবু এগিয়ে গিয়ে দুধের গ্লাসটা আভিয়ানের হাতে দিয়ে বললেন, এই নাও নাতিন, নাত বললই গা দুধ গরম করে আনছি, তার এটা পুরা গ্লাস খাওয়ায় দাও। আভিয়ান মৃদু হেসে জবাব দিল, আচ্ছা খাইয়ে দিচ্ছি। নানিবু ঘর থেকে যেতেই আভিয়ান উঠে গিয়ে দরজাটা চাপিয়ে দিয়ে এসে বসলো। রানিয়ার হাতে দুধের গ্লাস দিয়ে বলল, পুরাটা খেয়ে শেষ করো। রানিয়া অনিচ্ছা সত্ত্বেও সম্পূর্ণ গ্লাসের দুধটুকু এক নিঃশ্বাসে খেয়ে শেষ করলো। আভিয়ান এবার সোজা হয়ে বসলো ওর সামনে। শার্টের কলার টেনে সোজা করতে করতে আচানক বলে উঠল, দুপুরের খাবার খেয়ে রেডি হয়ে থাকবে। কেন? রানিয়া ভুরু কুঁচকে প্রশ্ন করতেই আভিয়ান গম্ভীর স্বরে জবাব দিল, তোমাকে নিয়ে হসপিটাল যাব। হসপিটাল? কেন? ক্ষণিকের জন্য রানিয়ার বুক কেঁপে উঠল। আভিয়ান ওর প্রতিক্রিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো। বলল, তোমার শরীর অনেক দুর্বল, ইমিডিয়েট হাসপাতালে যাওয়া দরকার, কিছু চেক আপ করতে হবে। এই শীতল দিনেও রানিয়া ঘামতে শুরু করলো, মুখ নীল বর্ণ ধারণ করলো ভয়ে। আভিয়ান ওর এহেন অবস্থা দেখে কপট হেসে বলল, কি হলো, ভয় পেলে মিসেস রানিয়া মাহমুদা? ভয় পাওয়ার তো কিছু নেই, জাস্ট কিছু চেক আপ করানো হবে। এয়ার কমোডার মাহফুজুর রহমান শেখ, শেষবার তার সাথে আভিয়ানের কথা হয়েছিল গতকাল রাতে। এমন ভর দুপুরে আবারও তার কল পেয়ে যার পর্নায় বিরক্ত হলো আভিয়ান। কল রিসিভ করে প্রথমে সালাম দিয়ে বলল, জি স্যার বলুন। পৌর বয়সী মাহফুজুর রহমান, বাংলাদেশ বিমান বাহিনীতে তার চাকরির বয়স দীর্ঘ 25 বছর। এই দীর্ঘ চাকরি জীবনের অভিজ্ঞতায় কোনো মিশনে তিনি বাধাগ্রস্ত হননি, তবে এবার হয়েছেন শুধুমাত্র তার টিমের একজন অফিসারের গাফিলতির জন্য। এই কারণেই আভিয়ানকে তিনি এই সিক্রেট মিশনের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, যে কারণে আভিয়ানকে সিলেট আসতে হয়েছে, সাথে হিয়া আর তাফসিরকেও। কাজটা কি হয়েছে লেফটেন্যান্ট? ফোনের অপর প্রান্ত থেকে মাহফুজুর রহমানের চিন্তিত কণ্ঠস্বর শোনা গেল। আভিয়ান বুঝল তার অথরিটি বিষয়টা নিয়ে খুব চিন্তিত রয়েছেন। যেহেতু বিষয়টা খুব সেন্সিটিভ, অবশ্য চিন্তা হওয়ারই কথা। জিনিসগুলো অথরিটি ফিরে না পাওয়া পর্যন্ত কোনোভাবেই নিশ্চিন্ত হয়ে চিন্তামুক্ত থাকা যাচ্ছে না। আভিয়ান জবাব দিল, এখনো পর্যন্ত হয়নি স্যার, বুঝতেই পারছেন সিক্রেট মিশনে এসেছি, তাও আনপ্রফেশনালি। প্রফেশনালি হলে যখন তখন ইমিডিয়েট অ্যাকশন নেওয়া যেত, কিন্তু এমন সিচুয়েশনে সেটা করলে আমার কলিগদের লাইফ রিস্ক তৈরি হয়ে যাবে, আর সেটা আমি কোনোভাবেই হতে দিতে পারি না। মাহফুজুর রহমান বললেন, আমি জানি তুমি কারো লাইফ রিস্কের উপর দিয়ে যে মিশন কমপ্লিট করবে না, উপরন্তু আমি তোমার লাইফ রিস্ক জেনেও তোমাকে সেখানে পাঠিয়েছি, এতটুকু তো ভালোভাবেই জানি। একমাত্র তুমি ছাড়া আর কেউ দক্ষভাবে এই কাজটা হ্যান্ডেল করতে পারবে না। তোমাকেই এই জটিল কাজটার জন্য ভরসা করতে পেরেছি আমরা, এজন্য তোমাকেই মেইন লিড দিয়ে সেখানে পাঠানো। তবে আমাদের উচিত ছিল আরো কয়েকজন সাথে পাঠানো, এখন ভুলটা উপলব্ধি করতে পারছি। আভিয়ান বাধা দিয়ে বলল, নো স্যার, এটা ফিল্ড ওয়ার্ক, রিস্কও আছে প্রচুর। বেশি সমাগম হলে পরবর্তীতে প্রতিপক্ষরা আগেই আমাদের উপর সন্দেহ করে সতর্ক হয়ে যেতে পারে, আর আমি চাই না সেটা হোক। তবে এখানকার আনপ্রফেশনাল গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছি আপনার নির্দেশ মোতাবেক, তারা আমাকে অল ডিটেলস জানিয়ে দিয়েছে। আজ রাতে এই কাজটা করা বাকি, সন্ধ্যায় রওনা হব। মাহফুজুর রহমান একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি জানেন এই কাজে অনেক বড় রিস্ক, এমনকি তার অফিসাররা ফিরে আসবে কিনা সে বিষয়েও তিনি সন্দিহান। তবে কিছু করার নেই, আজ হয় এসপার ওসপার কিছু একটা হয়েই যাবে। এয়ারফোর্সের বেশ কিছু সেন্সিটিভ ডকুমেন্টস লিক হয়েছে,
সেগুলো চুরি করে নিয়ে সিলেটে ঘাপটি মেরে বসে আছে আততায়ীরা। এয়ারফোর্সের বাইরে এখনো এই দুর্ঘটনার খবর লিক হয়নি, বরং অথরিটি বোর্ড মিটিং ডেকে সলা পরামর্শ করে লিক হতে দেয়নি। তারা পরিকল্পনা করেছিল তাদের হাতে গোনা কয়েকজন বিশ্বস্ত অফিসারকে পাঠিয়ে ডকুমেন্টসগুলো ফেরত আনার ব্যবস্থা করবে যেভাবেই হোক। তবে বেশি লোকও তারা পাঠায়নি এই কাজের জন্য। বেশি লোক মানে নিউজ লিক হওয়ার সম্ভাবনা বেশি। মাহফুজুর রহমান মিয়মান স্বরে বললেন, বেস্ট অফ লাক লেফটেন্যান্ট, নিজের খেয়াল রেখো। আমরা আমাদের চৌকস অফিসারদের হারাতে চাই না। তোমাদের মতো অফিসার সহস্র বছরে একবার জন্ম নেয়। আই হোপ তোমরা কাজটা করে অক্ষতভাবে ফিরে আসতে পারবে, ইনশাআল্লাহ স্যার। আভিয়ান নিজেও ভালোভাবেই জানে এবারের মিশনে সকল পরিস্থিতি বিবেচনা করে লাইফ রিস্ক 99%, বেঁচে থাকার সম্ভাবনা শুধুমাত্র 1%। তবু আভিয়ানের দৃঢ়তা সামান্য এক ফোঁটাও ভাঙেনি, আত্মবিশ্বাস কমে যায়নি। তবুও একবার পরিবার রানিয়ার চেহারা ভেসে উঠে দীর্ঘশ্বাস ছাড়ল। আভিয়ান কমোডর স্যারের সাথে কথা বলা শেষ করে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে গ্রুপ টেক্সট করে রাখলো, বি রেডি গাইজ। দুপুরের খাবার খাওয়ার পরপরই রানিয়াকে তৈরি হয়ে থাকতে বলেছে আভিয়ান। রানিয়া ভেবেছিল আভিয়ান হয়তো নিছক মজা করছে, কিন্তু এই লোক তো দেখছি অনেক বেশি সিরিয়াস। জেদ যখন ধরেছে রানিয়াকে হাসপাতালে নিয়েই যাবে, তার মানে নিয়ে যাবেই। রানিয়া তৈরি ছিল, ইদানিং ও ঢিলেঢালা গাউন পরা শুরু করেছে। এসব পোশাক পরলে পেট হালকা বড় হলেও বোঝা যাবে না, যদিও এখনো তেমনভাবে বোঝা যাচ্ছে না, তবু ও সেফটির জন্য পরা শুরু করেছে। আভিয়ান বাইরে থেকে তাড়া দিচ্ছিল। রানিয়া অসুস্থ বলে বাজারের মোড় থেকে একজন রিক্সাওয়ালা মামাকে ডেকে এনেছে মামাতো ভাইকে পাঠিয়ে। সাধারণত এই গ্রামাঞ্চলে রিক্সা পাওয়া যায় হাতে গোনা 2-1টা। তার উপর রিক্সাওয়ালা মামা কতক্ষণ যাবত তাড়া দিচ্ছেন দ্রুত আসার জন্য। রানিয়া মাথার ওড়নাটা ভালোভাবে টেনে দিয়েই পার্স আর ফোনটা হাতে তুলে নিয়ে দৌড়ে বের হলো কাঠের দোতলা থেকে। আভিয়ান ওকে আসতে দেখে সামনে হাঁটা দিল। তাফসির আর হিয়া ভেতরে আভিয়ানের মায়ের সাথে ছিল। যাওয়ার সময় ওদেরকে ডেকে নিয়ে এক কোণে দাঁড়িয়ে কি যেন বলল আভিয়ান। রানিয়া দূরে দাঁড়িয়ে থাকার কারণে ঠিকমতো শুনতে পেল না। রাধানগরের পাশেই একটি নামকরা হাসপাতাল। যানবাহনে যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। রিক্সা রাধানগর পেরিয়ে সেদিকেই যাচ্ছে, এখনো 25 মিনিটের মতো লাগবে। রানিয়া চুপচাপ বসেছিল রিক্সায়, কি করবে বুঝতে না পেরে অনবরত হাত কসলাচ্ছিল। এর মধ্যে আর চোখে আভিয়ানকে দেখছেও। লোকটাকে দেখে কেমন যেন চিন্তিত মনে হচ্ছে। ঠোঁট চেপে কি যেন ভাবছে, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছে নাকি। কপালে পরপর 2টো ভাঁজ পড়েছে সূক্ষ্মভাবে। রানিয়া অনেকক্ষণ যাবতই খেয়াল করছে, তবে কিছু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না। তখনই নীরবতা ভেঙে আভিয়ানি বলে উঠল, তোমার সাথে কিছু কথা ছিল রানিয়া, বলবো? রানিয়া দ্বিধান্বিত হয়ে পাল্টা প্রশ্ন করল, এখন? হ্যাঁ এখনই। হাতে সময় খুব কম, তাই এখনই বলতে হবে। রানিয়া ভুরু কুঁচকে কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, হাতে সময় খুব কম মানে? বুঝিনি। বুঝতে হবে না, তেমন কিছু না, যেই কথা বলছিলাম। আভিয়ান কথা ঘুরিয়ে ফেললেও রানিয়া ঠিকই বুঝতে পারলো এমন কিছু আছে যা নিয়ে আভিয়ান খুব বেশি চিন্তিত, এবং রানিয়াকে বলতেও চাইছে না। রানিয়া একবার ভাবলো জোরাজুরি করবে, পরে আবার ভেবে দেখলো জোরাজুরি করে বিশেষ লাভ হবে বলে মনে হয় না। আভিয়ান জোর মেনে নেওয়ার মতো ছেলে নয়, সুতরাং রানিয়া চুপই থাকলো। আভিয়ান বলতে লাগলো, তো তোমাকে আমি কিছু কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে, বলি? জি বলুন। রানিয়ার মনে মনে শঙ্কা হলো, আভিয়ানের কি আবার মত ঘুরে গেল? ডিভোর্সের কথা বলবে নাকি? এই পর্বটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব ভিডিও শেষে দেওয়া হয়েছে, দেখে আসতে পারেন। সবাই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।